ভারত এবং আমেরিকার মধ্যে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হলো। এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে? এখন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ এবং সমন্বয়কারী যারা আছে তাদের কি হতে পারে? এদের কিছু অংশ পালিয়ে যাবে সেফ এক্সিট নিয়ে, বাট যারা পালাতে পারবে না। কোনো কারণে কি আওয়ামী লীগের সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে, সেটা পর্দার আড়ালে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে, কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে, কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে? তাহলে অধ্যাপক ইউনূস সরকারের জন্য বিপদ আরও বাড়তে পারে। কারণ অনির্বাচিত সরকার হওয়ায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষে বিদেশের চাপ সামাল দেওয়া বেশ কঠিন। রাজনীতিতে তোলপাল লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইনে, এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই। ভারত এবং আমেরিকার মধ্যে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে গতকাল একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি এমন একটি সময়ে স্বাক্ষরিত হলো যখন বাংলাদেশ একটি যুদ্ধাবস্থার মুখে রয়েছে, যখন বাংলাদেশে প্রতিনিয়ত পাকিস্তানের সেনাবাহিনীর ঊর্ধ্বতন অফিসাররা এসে ধন্না দিচ্ছে, যখন বাংলাদেশকে নিয়ে বিশ্বমোড়ল আমেরিকা একটি নতুন প্ল্যান করেছে, যখন বাংলাদেশকে 1971 সালের পরাজিত শক্তিরা, মৌলবাদী শক্তিরা যখন বাংলাদেশকে গ্রাস করার চেষ্টা করছে, শেষ পর্যন্ত বাংলাদেশের বিষয়টি ভারতের হাতে ছেড়ে দিয়েও ভারতের সাথে চুক্তি করার জন্য আমেরিকা রাজি হলো। এই চুক্তির ফলে বাংলাদেশে কি হতে পারে? বাংলাদেশে যেটা হতে পারে যে এখন আমেরিকা ডক্টর ইউনূস সরকারের প্রতি যে সমর্থন আছে, ডিপ স্টেট, আমেরিকার ডিপ স্টেট বাংলাদেশে যে সহযোগিতা দিয়েছে সেটি এখন ভারতের হাতে চলে যাবে। অর্থাৎ ভারত যেভাবে চায়, ভারত যেভাবে বলে সেইভাবেই আমেরিকা সহযোগিতা করতে বাধ্য হবে। কারণ ওই চুক্তির মূল কথাই হচ্ছে ভারতের প্রতিরক্ষা, অর্থাৎ ভারতের প্রতিরক্ষা বিঘ্নিত হয় এমন কোনো বিষয়ে আমেরিকা কখনো সহযোগিতা করবে না। তাহলে ভারত মনে করে যে বাংলাদেশে যদি মৌলবাদী শক্তির উত্থান হয়, বাংলাদেশে যদি 71-এর পাকিস্তানপন্থী শক্তির উত্থান হয়, বাংলাদেশের যদি জঙ্গি শক্তির উত্থান হয়, তাহলে ভারতের সিকিউরিটির জন্য থ্রেট। সেই জন্যই ভারত আমেরিকার সাথে এই চুক্তিটি করেছে। যেমনটা আমি আমার বক্তৃতায় বলছিলাম যে 1971 সালে রাশিয়ার সাথে করেছিল, তখন রাশিয়াকে দরকার ছিল, এখন আমেরিকাকে দরকার। এই জন্য এই চুক্তিটি আমেরিকার সাথে হয়েছে। আমেরিকার সাথে এই চুক্তির ফলে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক শক্তি যেইভাবে যুদ্ধাপরাধের বিচার করছে, যেইভাবে বাংলাদেশকে আফগানিস্তান বানানোর জন্য ইসকনের বিরুদ্ধে কথাবার্তা বলছে। আপনারা দেখেন সাম্প্রতিক সময়ে গাজীপুরের এক মৌলানা তিনি বললেন কি, তাকে ইসকন অপহরণ করে নিয়ে গেছে, নিয়ে তার জামা কাপড় খুলে তাকে নাপাক করেছে। তার ছেলে জিজ্ঞাসা করলো নাপাক বলতে কি বোঝান, তখন তার ছেলে এটাকে ইন্টারপ্রিট করলো যে তাকে বলৎকার করেছে। এই কথা বলার পর তার ছেলে ঘোষণা দিল 100 ইসকনকে তিনি হত্যা করবেন নিজের হাতে। তাহলে দেখেন বাংলাদেশে মৌলবাদী শক্তির এই উত্থানে এখন কি করা যায়। এই যে এরপরে দুদিন পরে বাংলাদেশের যে প্রতিরক্ষা বাহিনী তারা নড়ে চড়ে বসলো, তারা বসে তারা ক্যামেরাগুলা অন করে দেখলো যে এই লোক নিজেই একটি ট্যাক্সি ভাড়া করে চলে যায়, সেখানে গিয়ে নীলফামারীর দিকে গিয়ে তিনি ওখানে নিজেই একটি শিকল পরে কাপড় চোপড় খুলে নিজেকে অপহরণ বলে সাজান, এবং যখন ধরা পড়েন তখন তিনি সংবাদপত্রকে আপনাদেরকে আমাদেরকে কি বললেন যে তার মধ্যে শয়তান বর করছিল। আরে ভাই, শয়তান বরণ করবে কেন? সে তো নিজেই একটা শয়তান, সে তো নিজেই একটা আজাজিল। এই আজাজিল বাংলাদেশে মৌলবাদী শক্তিকে আশকারা দেওয়ার জন্য, মৌলবাদী শক্তিকে ইন্ধন দেওয়ার জন্য এই কর্মকাণ্ড করেছে। আশা করি ভারত এবং আমেরিকার মধ্যে যে চুক্তিটি স্বাক্ষর হয়েছে, এই চুক্তির ফলে ভারত এবং আমেরিকার সহযোগিতায় বাংলাদেশে এই মৌলবাদী শক্তির কবর হবে, এবং আমরা দেখব বাংলাদেশ আবার তার জন্মের যে ইতিহাস, অসাম্প্রদায়িক চেতনা, গণতন্ত্র এবং
ধর্মনিরপেক্ষ একটি রাষ্ট্র সেই জায়গায় ফিরে আসবে। মৌলবাদীরা আবার তাদের ওই যে বাংকার আছে সেই বাংকারে ফিরে যেতে বাধ্য হবে এবং ভারত আমেরিকা এই দুইটি শক্তি একসাথ হয়ে বাংলাদেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে। কোনো কারণে কি আওয়ামী লীগের সঙ্গে এনসিপির একটা সমঝোতা হতে চলেছে, সেটা পর্দার আড়ালে? সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এনসিপিকে কোনো প্রস্তাবনা দিয়েছে কিংবা এনসিপি আওয়ামী লীগকে কোনো প্রস্তাবনা দিয়েছে? সেরকম সমঝোতা হওয়ার কোনো ব্যাপার রয়েছে যে এনসিপি তুমি সামনে থেকে মানে আন্দোলন যা করেছো আমাদের বিরুদ্ধে করেছো ঠিক আছে, তোমাদের মানে আগামীতে তোমাদের আমরা দায় মুক্তি দিয়ে দেব, তোমরা এখন সামনে থেকে কৌশলে কিছু আমাদের পারপাস সার্ভ করো, এরকমটা কি আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে? কিংবা এনসিপি থেকেই কি এরকম বলা হয়েছে যে ঠিক আছে আমরা যা করেছি আমরা ভুল করেছি, আমরা এখন আপনাদের পারপাস সার্ভ করব, আপনাদের সুবিধা হয় এরকম রাজনীতি আমরা করব, আপনারা ফিরে আসলে আমাদের জেল জুলুম এগুলো করেন না? ব্যাপারগুলো কি সেরকম কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে কিংবা সেরকম কোনো কিছু কি পর্দার আড়ালে হচ্ছে? প্রশ্নটা বাস্তবতার নিরিখে অবান্তর হলেও এই প্রশ্নটা আসছে হাসনাত আব্দুল্লাহর এই মন্তব্যে। কি মন্তব্যে? ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন তাকে নিয়ে এই শিরোনামটা করেছে। সেখানে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর। কেন বলছেন তিনি? এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই অবান্তর, সংস্কারের পক্ষে যারা থাকবে তাদের সঙ্গেই হৃদ্যতা গড়ে উঠবে। আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্ন অবান্তর, এই কথাটা তিনি হঠাৎ করে কেন বলবেন? কে তাকে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করতে বলেছে? আমার মনে হয় যে ব্যাপারটা ক্লিয়ার করে তিনি যদি বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ কেন আসছে। আওয়ামী লীগের তরফ থেকে কি বলা হয়েছে যে আমাদের সঙ্গে সমঝোতা করো, তোমরা এইভাবে চলো, আমরা এইভাবে চলি, একটা হিসাব নিকাশ করি, পরবর্তীতে তোমাদের সঙ্গে আমাদের এটা হবে? কিংবা আওয়ামী লীগ কি এরকমটা বলেছে যে তোমরা এইভাবে চলো, আগামী ভোটে আমরা যেহেতু ভোট করতে পারছি না, আগামী ভোটে আওয়ামী লীগের ভোটগুলো আমরা তোমাদেরকে দেওয়ার ব্যবস্থা করব যেন তোমরা অনেক বেশি সিট পাও? এরকম কোনো প্রস্তাবনা তারা পেয়েছে? সেই প্রস্তাবনার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রশ্নই আসে না, এটা অবান্তর। কোনো না কোনো ঘটনা ঘটেছে। এখন জানার বিষয় হচ্ছে যে এই কোনো না কোনো ঘটনাটা কি? যখন তারা জুলাই সনদে স্বাক্ষর করলো না, বিএনপি জামাত ঘটা করে জুলাই সনদে স্বাক্ষর করলো, এখন বিএনপি মনে করছে যে সেটা তাদের ভুল হয়েছিল, সরকার তাদের সঙ্গে প্রতারণা করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। সেরকমটা যখন বিএনপি ভাবছে এবং মানে এনসিপি যখন স্বাক্ষর করেনি, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গ করে অনেকেই এরকম লেখালেখিও করেছেন যে এনসিপি বুদ্ধিমানের কাজ করেছে, যে জুলাই সনদে স্বাক্ষর করা মানেই তো মানে একেবারে লিস্টেড হয়ে গেল, আওয়ামী লীগের কাছে লিস্টেড হয়ে গেল যে কারা কারা এতে স্বাক্ষর করেছে, সুতরাং আওয়ামী লীগের আর আলাদাভাবে লিস্ট করতে হবে না। সেই লিস্টে নিজেদের নাম এনসিপি রাখতে চায়নি, বরং তাদের জন্য একটা সুবিধাজনক পরিস্থিতি হলো আওয়ামী লীগ ভবিষ্যতে আসলে তাদেরকে বলতে পারবে যে জুলাই সনদে তো আমরা সই করিনি, সুতরাং তোমাদের মানে লিস্টে আমি নেই। এরকম মানে ট্রল, এরকম মানে কমেডি লেখালেখি আমরা দেখেছি। ট্রল হতে পারে, কমেডি হতে পারে, কিন্তু মানে বাস্তবতা সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তো অনেক কিছু সম্ভব। যেমন একটা দুইটা উদাহরণ যদি দিই, কদিন আগেই আমরা দেখলাম না যে গণ অধিকার পরিষদ, এনসিপি সহ কয়েকটা দল একত্রিত হচ্ছে, একটা দলে পরিণত হচ্ছে, সেরকমটা দেখলাম না? এবং তারা নিজেরা স্বীকার করছে যে হ্যাঁ আলোচনা হচ্ছে, আলোচনা প্রায় চূড়ান্ত, এখন শুধুমাত্র নাম নিয়ে আলোচনা হচ্ছে আর নেতা কারা হবে সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তখন আমরা কিন্তু নিশ্চিত করে বলেছিলাম যে এই ঐক্য জীবনেও হবে না এই কারণে যে এনসিপি কোনোভাবেই চাইবে না যে এনসিপি বাদ দিয়ে অন্য কোনো নাম হোক, এবং তারা চায়নি, সেই কারণে হবে না। আরেকটা হচ্ছে যে দলের নেতা কে হবে, নাহিদ ইসলাম জীবনেও তার আহ্বায়কের জায়গা ছাড়বে না। নুরুল হক নূর বলবে যে আমি একটা দলের প্রধান, তোমার দলে যে পাতি নেতা হবো, এটা তো হবে না। এই যে নেতৃত্বের দ্বন্দ্ব, দুইটা দল এক জায়গায় হলেই যেখানে হবে না, সেখানে 5-7টা দল এক জায়গায় হলে কাকে কোন জায়গায় বসাবে, এমনকি তাদের মধ্যে এবি পার্টির কথাও শোনা যাচ্ছিল। আমরা তখনই বলেছিলাম যে সেটা হবে না। অথচ তাদের মধ্যে সেই সমঝোতার ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে তারা বলছিলেন যে হ্যাঁ আলোচনা চলছে, ঐক্যের চেষ্টা হচ্ছে। তখন মনে হচ্ছিল যে কি মধুর সম্পর্ক। এখন আপনি দেখেন এখন কি পরিস্থিতি। এনসিপি এবং গণ অধিকার পরিষদের দুই নেতা যদি এক টকশোতে উপস্থিত হয়, তাহলে একজন আরেকজনকে বলে যে ও আসলে জানলে আমি আসতাম না টকশোতে, এ বলে যে ও আসবে জানলে আমি টকশোতে আসতাম না, এরকম সম্পর্ক। কদিন আগে, কয়েক বছর আগে বিএনপি এবং জামাতের মানে একসঙ্গে ঘর সংসার করতে আমরা দেখেছি। এখন বিএনপির জামাতের সম্পর্ক একেবারে সাপে নেউলে সম্পর্ক। এই ব্যাপারটা যখন দেখছি, তখন পটুয়াখালীর গলাচিপার এক বিএনপি নেতা, জাতীয় কমিটির এক নেতা, সম্ভবত মামুন সামথিং নাম তার, যেটা নিয়ে আমরা এর আগের একটা ভিডিওতে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে, নির্বাচন করার সুযোগ পায়, তাহলে আমরা বিএনপি এবং জামাত একজোট হয়ে নির্বাচন করতে বাধ্য হব। তার মানে কি? তার মানে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। রাজনীতিতে এনসিপি আওয়ামী লীগের জোট হলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ আদতে রাজনীতির যে পরিশীলিত ক্যারেক্টার, পরিশীলিত যে চরিত্র থাকা উচিত, সেই চরিত্রটা আমরা আমাদের দেশের রাজনীতিতে রাখতে পারিনি বলেই এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা।
হয়তো সামনে হবে যে হাসনাত আব্দুল্লাহ কেন এটা বলছেন আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার প্রসঙ্গ অবান্তর। নিশ্চয়ই আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো প্রসঙ্গ এসেছে। আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার কোনো প্রসঙ্গ যদি এসে থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে পৃথিবীর রাজনীতিতে কি হোক আর না হোক, বাংলাদেশের রাজনীতিতে পৃথিবীর সর্বোচ্চ লেভেলের নোংরামিও যে হতে পারে এটা অস্বীকার করার কোনো উপায় থাকবে না। দর্শক, আপনি কি বুঝতে পারছেন যে এই যে সমঝোতার ব্যাপারটা এটা কোত্থেকে আসলো, কে কাকে সমঝোতার প্রস্তাব দিল? একটু জানা থাকলে আমাদের জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অন্তর্বর্তী সরকারের বিরাট প্রস্তুতিতে রাজনীতিতে তোলপাড় লেগে গেছে। বিএনপিতে, জামাতে, এনসিপিতে, এমনকি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগও সব উইনে। এবং আগামী 15 দিনের মধ্যে বাংলাদেশে বিরাট কিছু ঘটবে। আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আগামী 15 দিনের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ হবে, শেষ করার নির্দেশ দিয়েছে সরকার। এরপরেই আপনারা মানে নভেম্বরের 15 তারিখের মধ্যে, নভেম্বর তো প্রায় এসে গেছে, দ্যাট মিনস ধরা যায় 15 দিন, ওই 15 দিনের মধ্যেই আপনারা স্পষ্ট হবেন যে গণভোট কবে হবে। আপনারা হঠাৎ করে জানতে পারবেন যে বাংলাদেশে গণভোট হতে যাচ্ছে, গণভোটের দামামা বেজে গেছে। এখন এই গণভোটে আবার বিএনপি রাজি না, কিন্তু এই গণভোট ঠেকানোর সক্ষমতা আবার বিএনপির নাই। জামাত বিএনপির ভিতর কি আলোচনা চলছে জানেন? এই যে খবরটা হচ্ছে, এটা আমি যেটা বিশ্লেষণ করছি, 15 নভেম্বর মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ। কারণ 15 নভেম্বর কেন? তাহলে 30 নভেম্বর বা এই সময়ের মধ্যে বা ডিসেম্বরের প্রথমার্ধের আগে তো জাতীয় নির্বাচন তফসিল ঘোষণার আগেই গণভোটের আয়োজন করা হতে পারে। এ কারণে 15 নভেম্বরটা সিরিয়াস। এখন যদি এটা হয়, বিএনপি কি করবে? জামাত, চরমনাই সহ 8 দল তারা মাঠে আছে যে না, নভেম্বরের মধ্যেই গণভোটের আয়োজন করতে হবে। দেখেন, এখন গণভোট মানে জনগণের মতামত। কোন গণতান্ত্রিক দল এই গণভোটের বিরোধিতা করলে সে অগণতান্ত্রিক। বিএনপির বাপের শক্তি নাই এই গণভোটের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি দেওয়ার। মাঠে নামেন না, পিছের চামড়া থাকবে না, গণভোটের বিরুদ্ধে কর্মসূচি দিতে আসেন। আমরা চাই, জামাত তো হাসে ভিতরে ভিতরে, আরে আমরা গণভোটের দাবিতে মাঠে আছি, বিএনপি গণভোটের বিরুদ্ধে মাঠে নামুক, দলে তো মজা হয়। কিন্তু বিএনপি নামতে পারবে না ভাই। বিএনপির রাজনীতি নাই, কোনো বিষয় নিয়ে মাঠে নামার মতো কোনো রাজনীতি নাই। এখন বিএনপি মনে মনে ভাবছে যে যদি গণভোটের জন্য মাঠে নামাতে সম্ভব নয়, আর গণভোট যদি ইউজ করেই ফেলে, কি আর করার? তাহলে আওয়ামী লীগ 14 দল আর বিএনপি আমরা মিলে না ভোট দেব। মানে তাদের হিসাব, বিএনপির এক নেতা হিসাব দেখায় যে আওয়ামী লীগ, বিএনপি, 14 দল এরা না ভোট দিলে 75% না ভোট করবে, আর 25 থেকে 35% হিসাব যে ওখানে হা ভোট করবে। জামাত বা যারা জুলাইয়ের পক্ষে তারা 25 থেকে 35% না ভোট বিজয়ী হবে, তখন মজা বুঝবা। বিএনপি এমন একটা পর্যায়ে গেছে, এই যে তোলপাটটা এমন পর্যায়ে গেছে, বিএনপি না ভোট দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এখানে আবার জামাত মিটিমিটি হাসে, ইউনূসও মিটিমিটি হাসে। মানে বিএনপি এমন মাইন্ডকে চিপে করেছে যে গণভোটে বিএনপি না ভোট দিলে এবং না ভোট যদি বিজয়ী হয়, তাহলে জামাত, ইউনূস আরো বেশি খুশি, আর বিএনপির ধ্বংস আরো বেশি কাছাকাছি চলে আসবে। তখন কি হবে জানেন? তখন বিএনপি একদম ভিলেন হয়ে যাবে। গণভোটে না ভোট বিজয়ী হলে বিএনপি শেষ, দায়টা পড়বে পুরোপুরি বিএনপির উপর, কারণ বিএনপি সংস্কার চায় না, বিএনপি এই পরিকল্পিতভাবে না ভোট দিয়েছে। তারপরে জনগণ আরেকটা বিপ্লব করবে, ওই বিপ্লবের পর সংস্কার যা করার ওই বিপ্লবের ঠেলায় ধাক্কায় করে ফেলবে। বুঝতে পারছেন? না ভোট বিজয়ী করে শান্তি পাবেন, এত সোজা না। অতএব আগামী গণভোট একমাত্র হা ভোট দিয়ে বৈধতা নেওয়ার জন্য, এর বাইরে কিছু হলে তখন বিপ্লব হবে। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন? অনেকের এই প্রশ্ন আছে যে 15 নভেম্বরের মধ্যে নির্বাচনী প্রস্তুতি শেষ করার তাগিদ দিচ্ছেন, নভেম্বরের মধ্যেই যদি গণভোট হয় আর গণভোটে যদি না ভোট জিতে যায়, জুলাই সনদ কি তাহলে সব শেষ? না ভোট জিতে গেলে সাথে সাথে বিপ্লব। এবং আপনি নিশ্চিত থাকেন, না ভোট জিতে গেলে ডক্টর ইউনূস 4 বছর ক্ষমতায় থাকবেন, বাধ্য হবেন ক্ষমতায় থাকতে। অন্য উপায়ে এই সংস্কার নতুন ভাবে আবার ইউনূসের নেতৃত্বে হয়তো নতুন কোন বিপ্লবী সরকার গঠন করে তারপরে এই সংস্কার করতে বাধ্য। সম্মানিত দর্শক, আমাদের দেশের কি একটা অবস্থা হয়ে গেছে। আপনি কি প্রতিদিন দেশের খবর জানতে চান? তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর নিজেদের মন্তব্য ভিডিওর পিন কমেন্টে বলে আসতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন। আর বেশি কথা না বাড়িয়ে আজকের যে মূল টপিকটা সেটা আমরা চলে যাই। তো চলুন স্ক্রিনের উপর ভিডিওটা দেখে নিই।